মেয়ে 3 দিন একটি গাড়িতে আটকা পড়ে গিয়েছিল। তার গাড়িতে ছোট ছোট ইঁদুর ঘুরে বেড়াচ্ছিল। সে একটা ইঁদুরকে মেরে ফেলে এবং সে প্রচন্ড ক্ষুধার্ত ছিল। সে কোনো উপায় না পেয়ে ইঁদুরের মাংসটি ছিঁড়ে ছিঁড়ে একটি কাঠি ভরে নেয় এবং সেটি আগুনে পুড়িয়ে সেটি খেতে থাকে। গাড়িতে আটকে যাওয়ার ফলে সে খাওয়ার পানিও পর্যন্ত পায় না। শেষ পর্যন্ত তাকে তার মূত্র খেয়ে থাকতে হয়। এমন অবস্থায় সে কি এই গাড়ি থেকে বের হতে পারবে? তাহলে চলুন জেনে নিই। গল্পের শুরুতে আমরা ম্যালোরিকে দেখি যে একটি নির্জন মরুভূমির অঞ্চলের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আসলে তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যেই তার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তার এবং তার ফিয়ান্সের মধ্যে বেশ কিছু ঝামেলা চলছিল। তাই বিয়েটা নিয়ে সে এতটাও খুশি হয় না। বিয়ের প্রস্তুতির জন্য সে এখন একটি শহরে যাচ্ছে এবং সেখানে পৌঁছানোর জন্য সে একটি শর্টকাট পথ দেখে। পথে তার বোন আয়লা তাকে ভিডিও কল করে। তার বোন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং পড়াশোনা শেষ করে সেখানে স্থানীয়ভাবে থাকতে চায়। আয়লা ম্যালোরিকে জানায় বিয়েতে আসার জন্য সে এখনো ফ্লাইটের টিকিট বুক করেনি, কারণ সে চায় ম্যালোরি আগে প্রথমে ঠিক করে নিক সে আসলেই তাকে বিয়ে করতে রাজি কিনা, আর তাকে বিয়ে করলে সে আসলে খুশি হবে কিনা সেটা আগে সে জানতে চাচ্ছিল। ম্যালোরি হালকা হেসে বলে হ্যাঁ সে খুশি। এরপর ম্যালোরি গাড়ি চালিয়ে এক রাস্তায় বেরিয়ে পড়ে এবং কিছু দূরে গিয়ে শর্টকাট রাস্তা ধরতে থাকে। রাস্তা ভালো ছিল এবং শহরে পৌঁছানোর জন্য এটি দ্রুততম রাস্তা ছিল। এরপর সে গাড়িতে গান চালায় এবং কিছুটা আনন্দের সাথে সামনে এগোতে থাকে, কিন্তু কিছু দূর এগোতে গিয়ে গাড়িটি হঠাৎই বন্ধ হয়ে যায়। সে নেমে ইঞ্জিন চেক করে এবং স্টার্ট করার জন্য চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। সে অনুভব করে যে সে এখানে ফেসে গিয়েছে এবং ফোনেও কোনো সিগন্যাল ছিল না। এরপর সে গাড়ির মধ্যে বসে ভাবতে থাকে যদি এখানে তাকে কেউ সাহায্য করতে আসতো তাহলে তার কতই না ভালো হতো। এরপর সে একটি এনার্জি ড্রিঙ্ক খাওয়ার জন্য বের করে, কিন্তু তখনই ড্রিঙ্কসের ক্যান ফেটে যায় এবং তার শার্ট নষ্ট হয়ে যায়। তখন সে গাড়ির পেছনে গিয়ে কাপড় বদলাতে থাকে। ঠিক তখনই হঠাৎ সেখানে একজন ছেলে আসে যার চেহারা দেখে সে ঘাবড়ে যায়, কিন্তু সেই ছেলে ম্যালোরির সাথে ভদ্রভাবে আচরণ করে এবং সে নিজের নাম বলে। তার নাম ছিল ক্রিশ্চিয়ান। তার কথা শুনে ম্যালোরি কিছুটা শান্ত হয়। সে মনে করে অন্তত কেউ এসেছে তাকে সাহায্য করতে। এরপর ক্রিশ্চিয়ান তার গাড়ি ঠিক করার চেষ্টা করে, কিন্তু এই সময় ম্যালোরি কিছু অদ্ভুত অনুভব হয়। সে কিছুটা ভয় পায় এবং অস্বস্তি অনুভব করে, কারণ সে একজন অচেনা ছেলেকে বিশ্বাস করছে। এইদিকে ক্রিশ্চিয়ান কিছুক্ষণ চেষ্টা করার পর গাড়িটি ঠিক করে দেয়। ম্যালোরি তার সাহায্যে মুগ্ধ হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। এছাড়াও তাকে টাকা দিতে চায়, কিন্তু ক্রিশ্চিয়ান তো নিতেই চায় না এবং তাকে নিরাপদে গাড়ি চালানোর জন্য বলে। এরপর ম্যালোরি গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত নেয়, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হয় যে ছেলেটা তাকে এত সাহায্য করছে সে এখন তো পায়ে হেঁটে যাচ্ছে। মানবিকতার কারণে সে সিদ্ধান্ত নেয় তাকে লিফট দিবে। এরপর দুজন একসাথে যাত্রা শুরু করে এবং কথা বলতে বলতে এগোতে থাকে। ম্যালোরির জন্য ক্রিশ্চিয়ান একজন অচেনা মানুষ ছিল, কিন্তু সে খুবই সুন্দরভাবে কথা বলে এবং ম্যালোরিকে বোঝাতে চায় যে সে একটি ভদ্র ছেলে। ম্যালোরি ক্রিশ্চিয়ানকে খুবই ভালো লাগে, তাই জন্য সে তার ব্যক্তিগত কথাও শেয়ার করতে শুরু করে। সে ক্রিশ্চিয়ানকে বলে সে কয়েকদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছে এবং সেই বিয়ের প্রস্তুতির জন্য সে শহরে যাচ্ছিল। এই সময় ক্রিশ্চিয়ান ম্যালোরির সঙ্গে ফ্লার্ট করতে থাকে, যা ম্যালোরি উপেক্ষা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্রিশ্চিয়ানের আচরণ ধীরে ধীরে অদ্ভুত হতে শুরু করে। সে বলে ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে, আর হয়তো সবকিছু এমনই হওয়া উচিত ছিল। এরপর সে অশ্লীল কথা বলতে শুরু করে, যার কারণে ম্যালোরি বুঝতে পারে যে এই মানুষটি যতটা ভদ্র দেখাচ্ছে বাস্তবে সে ততটাও ভদ্র ছিল না। তার কথাবার্তা শুনে ম্যালোরির অনিরাপদ মনে হতে শুরু করে। তখন সে গাড়ি থামিয়ে বলে বেশ হয়েছে, এখন গাড়ি থেকে নামো। কিন্তু ক্রিশ্চিয়ানের মনোভাব তো আগে থেকেই খারাপ হয়ে গিয়েছে, সে এত সহজে মানতে রাজি ছিল না। এরপর সে ছুরি বের করে ম্যালোরিকে হুমকি দেয় তুমি যদি আমার কথা না মানো ফলাফল খুবই খারাপ হবে, তাই চুপচাপ গাড়ি চালাও আর চিৎকার করার চেষ্টাও করো না। ভয়ে ম্যালোরি চুপচাপ গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পর ম্যালোরি জিজ্ঞেস করে তুমি এইসব কেন করছো? ক্রিশ্চিয়ান বলে যখন গাড়ি ঠিক হয়ে গিয়েছিল তুমি ওখান থেকে চলে যেতে চেয়েছিলে, তাহলে কেন আমাকে লিফট দিলে? এখন আমার তোমাকে খুব ভালো লেগেছে, তাই আমি চাই তুমি আমার সাথে চলো। আর কাছে আমার একটা বাড়ি আছে, ওখানে আমরা দুজন রাত কাটাবো। ম্যালোরি ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে ক্রিশ্চিয়ান সিট বেল্ট পরেনি আর সাথে সাথে রাস্তার এক বাঁকও দেখা যাচ্ছিল। তখন ম্যালোরি হঠাৎই গাড়ির গতি বাড়ায় এবং সে বাঁকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই গাড়িটি খাদে ফেলে দেয়। পরবর্তীতে দেখা যায় ম্যালোরি গাড়ির মধ্যে উল্টো দিকে ঝুলে আছে আর তার একটি পা সিটে আটকে আছে এবং সে সরাতে পারছে না। অন্যদিকে ক্রিশ্চিয়ান সিট বেল্ট না পরায় গাড়ি থেকে বাইরে পড়ে অচেতন হয়ে গিয়েছিল, কিন্তু ম্যালোরির অবস্থা তার থেকে অনেক বেশি খারাপ হয়েছিল। সে বারবার চেষ্টা করে পা বের করতে, কিন্তু গাড়ির রডের মাঝখানে আটকে যাওয়ায় তা আর সম্ভব হয় না। এরপর সে ক্রিশ্চিয়ানের ছুরি দেখতে
দেখতে পায়। হঠাৎ হোঁচট খেয়ে পড়ার আগে ম্যালোরি কষ্ট করে ছুরিটি নিয়ে নেয়। ঠিক তখনই ক্রিশ্চিয়ানের হঠাৎ জ্ঞান ফিরে আসে এবং তার কাছে আসে, কিন্তু ম্যালোরি আগে থেকে ছুরিটি লুকিয়ে ফেলেছিল। ক্রিশ্চিয়ান দেখে যে ম্যালোরির একটি পা আটকে গিয়েছে এবং সে কারো সাহায্য ছাড়া বাইরে বের হতে পারছে না। এরপর সে হেসে বলে, তুমি যদি বের হতে পারো তো নিজেই বের হও, আমি কোনো সাহায্য করব না। এরপর সে ম্যালোরির গাড়িকে উল্টো দিকে ঝুলন্ত অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। ম্যালোরি সাহায্যের জন্য প্রার্থনা করে, কিন্তু ক্রিশ্চিয়ান একটি কথাও শুনে না। এখন তার কাছে পালানোর আর কোনো পথই বাকি থাকে না। ম্যালোরি সাহায্যের জন্য খুব চিৎকার করছিল, কিন্তু গাড়ি দুর্ঘটনার কারণে রাস্তা থেকে অনেক নিচে পড়ে গিয়েছিল। আর এখানে দেখা যায় যে গাড়ি থেকে সামান্য দূরে একটি নদী আছে। এরপর রাত হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত কেউ তাকে সাহায্যের জন্য আসেনি। তার পা এখনো আটকে আছে এবং রাত যত গভীর হচ্ছে ঠান্ডা তত বাড়ছে, যার কারণে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। সে চারপাশে তাকায় এবং গাড়ির ভেতরে একটি কাপড় পায়, যা সে পরে নেয়। সে গাড়ির হিটারও চালু করে যাতে সে কিছুটা উষ্ণ থাকতে পারে, কিন্তু সমস্যা কেবল ঠান্ডায় নয়, বরং যেখানে সে আটকে আছে সেটি ছিল একটি জঙ্গলি এলাকা। হঠাৎ তার অনুভব হয় যে জঙ্গলি প্রাণীরা তার আশেপাশে ঘুরছে, তাই সে দ্রুত গাড়ির হেডলাইট বন্ধ করে দেয় যাতে প্রাণীরা কাছে না আসতে পারে। এই পদ্ধতি কাজে আসে এবং কোনোভাবে সে রাতটা সে কাটাতে পারে। পরের দিন সকালে সে ঘুম থেকে ওঠে এবং আশেপাশে এখনো কিছু প্রাণী থাকে। সে তখন গাড়ির লুকিং গ্লাসে দেখার চেষ্টা করে যে কোনো আক্রমণকারী প্রাণী আছে কিনা। তার ভাগ্য খুবই ভালো ছিল, সেখানে শুধু কিছু হরিণই দেখা যাচ্ছিল। এরপর হঠাৎই সেখানে ক্রিশ্চিয়ান আসে। সে পুরোপুরি ঠিক আছে, কারণ দুর্ঘটনায় বাইরে পড়ার ফলে তার কোনো বড় আঘাত লাগেনি। সে ম্যালোরির কাছে এসে কথা বলা শুরু করে। ম্যালোরির অবস্থা দেখে তার একটুকু দুঃখ হয় না, বরং সে এক ধরনের সাইকো হয়ে যায় এবং ম্যালোরির কষ্ট দেখে সে আনন্দ পায়। ম্যালোরি বলে, প্লিজ কমপক্ষে আমাকে কিছু পানি খেতে দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ান তার সামনে বসে আক্রমণাত্মক ভাবে খাওয়া দাওয়া শুরু করে। এরপর সে বলে, তুমি যদি আমার কিছু প্রশ্নের উত্তর দাও আমি তোমাকে খাওয়াবো। ম্যালোরি খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্তও ছিল, তাই সে তার কথা মানতে রাজি হয়। এরপর সে অশ্লীল ভাবে প্রশ্ন শুরু করে, তুমি প্রথমবার কখন এবং কার সঙ্গে অন্তরঙ্গ হয়েছিলে? ম্যালোরি অনিচ্ছাকৃতভাবে উত্তর দেয় যে সে তখন 17 বছরের ছিল। তখন ক্রিশ্চিয়ান বলে, সেই সময়কে কল্পনা করে দেখো। ম্যালোরি বাধ্য হয়ে তাই করে। এরপর সে আরো কিছু অদ্ভুত ধরনের প্রশ্ন করে, যেগুলোর উত্তর ম্যালোরি দেয়। এরপর সে হেসে বলে, তুমি সত্যি বিশ্বাস করে ফেলেছো? দুঃখিত, তোমার ভাগ্য কতটা খারাপ। যদি তুমি আমার কথা মানতে তাহলে তোমার এতটা খারাপ অবস্থা হতো না। এরপর সে আরো বলে, এখান থেকে কিছু দূরে আমি একটি কেবিন দেখেছি যা হয়তো তোমার পরিবারের, কিন্তু আপাতত তা ফাঁকা। সাবধান হও, বেশি সময় বাঁচতে পারবে না। এইসব বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু ম্যালোরি সাহায্য চেতে থাকে। প্লিজ আমাকে সাহায্য করো, এমন ভাবে আমাকে ছেড়ে দিও না। কিন্তু কোনো লাভই হয় না। এরপর দ্বিতীয় রাত আসে, চারপাশে অন্ধকার এবং প্রচন্ড ঠান্ডা। তার পা বেশ ব্যথা করছিল, কিন্তু সে ভাগ্যক্রমে গাড়িতে একটি লাইটার পায়, যার সাহায্যে সে কিছু কাগজ এবং সামান্য জিনিস জ্বালিয়ে আলো পায় এবং সে তার পায়ে তাপ দেয়। এরপর সে ক্লান্তির কারণে কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ একটি ইঁদুর এসে তাকে কামড়াতে শুরু করে। সে আতঙ্কিত হয়ে উঠে দেখে সেখানে অনেক ইঁদুর এসেছে, তাই সে তাদের তাড়াতে শুরু করে এবং একটি মেরেও দেয়। এবার তার খুবই কষ্ট হচ্ছিল, কারণ ঠান্ডা, ক্ষুধা, তৃষ্ণা তাকে ভেতর থেকে একদমই ভেঙে দিয়েছিল। কিছুক্ষণ পর সে উপলব্ধি করে যে হয়তো ইঁদুরের আগমন এত খারাপও ছিল না, কারণ অন্তত কিছু খাবার পাওয়া গিয়েছে। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বাধ্য হয়ে সেই ইঁদুরটাকে আগুনে পুড়িয়ে সেটি খেতে শুরু করে। এটি তার কাছে অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু কিছু না খেয়ে থাকা সম্ভবও ছিল না। পরের দিন সকালে হঠাৎ তার ফোন বাজতে শুরু করে, কিন্তু ফোন তার নাগালের একদমই বাইরে ছিল। সে অনেক কষ্ট করে ফোনটি হাতের নাগালে আনে। ফোন দেখে তার মনে আশা জাগে, সে হয়তো এবার বেঁচে যেতে পারবে। কিন্তু ঠিক তখনই ক্রিশ্চিয়ান আবার এসে হাজির হয়। ম্যালোরি দ্রুত ফোনটি লুকিয়ে ফেলে। ক্রিশ্চিয়ান আবারও সে কেবিনের কথা বলতে শুরু করে। সে বলে, কেবিনে থাকা পরিবারটা ফিরে এসেছে, কিন্তু আমি তাদের নিজেই কেবিনে আটকে রেখেছি যাতে তারা তোমার কাছে পৌঁছাতে না পারে। কিন্তু এখন ভয় পেতে হবে না, কারণ আমি তোমার সাহায্যের জন্য কিছু নিয়ে এসেছি। কিন্তু ঠিক তখনই ম্যালোরির ফোন বাজতে শুরু করে। ক্রিশ্চিয়ান সেই ফোনটি রিংটং শুনে জোর করে সেই ফোনটি ছিনিয়ে নেয়। ম্যালোরি চিৎকার করতে থাকে, কারণ এটি তার বাঁচার শেষ আশা ছিল। কিন্তু ক্রিশ্চিয়ান সেই ফোনটি নিয়ে ভেঙে ফেলে। এরপর সে ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে, যা দেখে ম্যালোরি ভয় কেঁপে ওঠে। ভয় হয় যে হয়তো সে তাকে মারতে চায়। এরপর ক্রিশ্চিয়ান একটি ব্লেড বের করে এবং তাকে দেখায়। ম্যালোরি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, এটা দিয়ে তুমি কি করতে চাচ্ছ? ক্রিশ্চিয়ান বলে, আমি এই ব্লেড দিচ্ছি যাতে তুমি নিজের পা কেটে নিজেকে এখান থেকে বের করতে পারো। এটি তোমার শেষ উপায়, না হলে তুমি এখানেই মরবে। ম্যালোরি কাঁদতে কাঁদতে বলে, আমি এটা করতে পারবো না, প্লিজ আমাকে বাইরে বের করো। আমি তোমার সম্পর্কে কাউকেই কিছু বলবো না,
তুমি কি চাও না আমি তোমার সাথে রাত কাটাই? যা কিছু চাও আমি সবই দিতে প্রস্তুত। কিন্তু ক্রিশ্চিয়ান কিছুই শোনে না এবং শেষ পর্যন্ত ব্লেড দিয়ে চলে যায়। এবার ম্যালোরি ব্লেড হাতে নিয়ে সেই অংশটি কাটার চেষ্টা করে যেখানে তার পা আটকে আছে, কিন্তু সে তা করতে পারছিল না। ক্রোধে সে ব্লেডটি ছুঁড়ে ফেলে। রাত হয়ে যায় এবং তার খুবই তৃষ্ণা লাগতে শুরু করে, কারণ অনেক সময় ধরে সে পানি পান করেনি। কাছে একটি নদী ছিল। তখন সে মনে মনে ভাবে, ইস, আমি যদি সেখানে পৌঁছাতে পারতাম। কিন্তু ভাগ্য ভালো ছিল। কিছু সময় পর ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হওয়াতে ম্যালোরির জীবন যেন আবারও ফিরে আসে। সে মন ভরে পানি পান করে, যার ফলে কিছুটা সে স্বস্তি পায়। এরপর কিছু সময় পর যখন সে রেডিও চালু করে তখন সে জানতে পারে যে বৃষ্টি এবং ঝড়ের কারণে শহরের রাস্তা পানিতে ডুবে গিয়েছে। তাই মানুষের প্রধান রাস্তাগুলো এড়িয়ে শর্টকাট পথে যাচ্ছে। ম্যালোরি তখন বুঝতে পারে যে এখন হয়তো এই পথ দিয়ে কেউ না কেউ যেতে বাধ্য হবে। তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণ পর একটি গাড়ি এসে থামে, কিন্তু গাড়িটি কারো নয়, বরং এটি ছিল ক্রিশ্চিয়ানের। যখন ক্রিশ্চিয়ান গাড়ি থামিয়ে তার কাছে আসার চেষ্টা করে তখন ম্যালোরি বুঝতে পারে এবং সে সাথে সাথে একটি পরিকল্পনা করে ফেলে। সে মরে যাওয়ার অভিনয় করতে শুরু করে, যেন মনে হয় সে তার ব্লেড দিয়ে আত্মহত্যা করেছে। এরপর ক্রিশ্চিয়ান একটি টর্চ নিয়ে সেখানে আসে এবং চেক করতে থাকে যে সে আসলেই মারা গিয়েছে কিনা। কিন্তু ঠিক সেই সময় ম্যালোরির সুযোগ নেয় এবং ব্লেড দিয়ে ক্রিশ্চিয়ানের ওপর আক্রমণ করে। এই সময় সে গাড়ির চাবি নিয়ে রিমোট দিয়ে দরজা লক করে দেয় এবং সাইরেন চালু করে। এরপর চাবি দূরে ফেলার অভিনয় করে যাতে ক্রিশ্চিয়ানও সেখানে ফেসে যায়। ক্রিশ্চিয়ানের গাড়ির অদ্ভুত শব্দ শুনে রাস্তায় যাওয়া মানুষ গাড়ি বন্ধ করে তাকে সাহায্য করার জন্য থামে, কিন্তু ক্রিশ্চিয়ান রাস্তায় গিয়ে গাড়ির সাইরেন বন্ধ করে দেয় এবং এমন অভিনয় শুরু করে যে যেন বৃষ্টির কারণে তার গাড়ি খারাপ হয়ে গিয়েছে এবং সে কোনোভাবে গাড়িটি ঠিক করতে পারছে না। কিন্তু তখন একটি পুলিশ অফিসার তার মাইক্রোফোন নিয়ে সেখানে পৌঁছায়। ক্রিশ্চিয়ান তখন বলে, আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আপনি কি আমাকে কাছের কেবিন পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? এইদিকে পুলিশের গাড়ি দেখে ম্যালোরি চিৎকার করতে শুরু করে, আমাকে সাহায্য করো। এরপর সে গাড়ির ওপর পাথর দিয়ে আওয়াজ করতে শুরু করে যাতে পুলিশ অফিসার তার চিৎকার শুনতে পায়। পুলিশ অফিসার কিছুটা আওয়াজ শুনতে পায় এবং খাদের দিকে তাকাতে থাকে, কিন্তু বৃষ্টির তীব্র শব্দের কারণে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। এইদিকে ক্রিশ্চিয়ান তাকে বলে, ঝড় আরো বিপজ্জনক হচ্ছে, তাই আমাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে। এরপর ক্রিশ্চিয়ান পুলিশ অফিসারকে নিয়ে চলে যায় আর ম্যালোরি বারবার চিৎকার করতে থাকে, কিন্তু এখন আর কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। এই সময় আমরা দেখি অবিরাম বৃষ্টির কারণে পানির ঢেউ গাড়িটিকে নদীর দিকে ঠেলে দিতে থাকে। কিছু সময়ের মধ্যে গাড়ির ভেতরে প্রচুর পানি প্রবেশ করে এবং ম্যালোরি মারাত্মক সমস্যায় পড়ে যায়। সে বুঝতে পারে যে যদি সে দ্রুত কিছু না করে তাহলে আর বেঁচে থাকা সম্ভবই নয়। এরপর আর কোনো উপায় না দেখতে পেয়ে সে নিজের পা কাটার সিদ্ধান্ত নেয়। সে তার নিজের পা ব্লেড দিয়ে কাটতে শুরু করে, কিছুটা কাটাও হয়। ঠিক সেই সময় গাড়িটি পানিতে ভেসে নদীতে পড়ে যায়। এই সময় তার পা মুক্ত হয়ে যায়। এরপর সে গাড়ি থেকে বের হয়ে খুব কষ্টে সাঁতার কেটে নদীর পাড়ে পৌঁছায়। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং তৎক্ষণিক চিকিৎসার সাহায্যের প্রয়োজন ছিল তার। তবেও সে হাল ছাড়ে না। সে কিছুটা শক্তি যোগায় এবং কাছে পড়ে থাকা একটি কাঠ তুলে নিয়ে সেটিকে সহায়ক হিসেবে নিয়ে সামনে এগোতে থাকে। কিছু দূর এগোতে ম্যালোরি সেই কেবিন দেখতে পায় যেটি সম্পর্কে ক্রিশ্চিয়ান আগেই বলেছিল। ম্যালোরি সেই কেবিন খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর কেবিনের কাছাকাছি পৌঁছাতেই তার কানে একটি মেয়ের চিৎকার আসে। সে সাহায্যের জন্য চিৎকার করছে। ম্যালোরি বুঝতে পারে যে হয়তো ক্রিশ্চিয়ান সেই পরিবারটিকে বন্দি করে রেখেছে। এরপর সে খুব সতর্কভাবে এগোতে থাকে, কিন্তু এগোতে গিয়ে হঠাৎ তার হাতে থাকা কাঠটি একটি বিয়ার ট্র্যাপে আটকে যায়। ভাগ্যক্রমে সে নিরাপদ ছিল এবং আবারও সামনে এগোতে থাকে। তার জন্য সতর্ক থাকা অত্যন্ত জরুরি ছিল, কারণ সে জানতো ক্রিশ্চিয়ান এখানে অবশ্যই থাকবে। এরপর সে চুপচাপ একটি ঘরের মধ্যে সে চুকি দিয়ে দেখে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে এবং সে সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু তাকে এখনই বাঁচানোর চেষ্টা করলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। তাই ম্যালোরি আরো এগিয়ে যায় এবং অন্য রুমে ঝুঁকি দিয়ে দেখে যেখানে ক্রিশ্চিয়ান সে পুলিশ অফিসারকে ভীষণভাবে মারছে। ম্যালোরি এই সব কিছু দেখে, কিন্তু তখনও সে কোনো পদক্ষেপই নেয় না। ধীরে ধীরে সে ভেতরে প্রবেশ করে এবং দেখে যে ক্রিশ্চিয়ান শুধু সে মেয়েটিকে ছাড়া তার পুরো পরিবারকে হত্যা করেছে। এরপর ম্যালোরি পুলিশ অফিসারের বন্দুক তুলে নেয় এবং চুপচাপ ভেতরে গিয়ে সে মেয়েটিকে মুক্ত করার চেষ্টা করে। এদিকে ক্রিশ্চিয়ান অন্য রুমে পুলিশ অফিসারের ইউনিফর্ম পরে আছে। ম্যালোরি দ্রুত সে মেয়েটির হাত খোলার চেষ্টা করে। হঠাৎ ক্রিশ্চিয়ানের আওয়াজ শুনে সে দরজার পেছনে লুকিয়ে যায়। এরপর ক্রিশ্চিয়ান রুমের ভেতরে ঢুকলে ম্যালোরি তাকে বন্দুকের নিশানায় ধরে, কিন্তু তখনই ক্রিশ্চিয়ান তার উপর আক্রমণ করে এবং তাকে মারার চেষ্টা করে। এই দৃশ্য দেখে সে মেয়েটিও ক্রিশ্চিয়ানের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু ম্যালোরি তাকে দ্রুত চলে যেতে বলে এবং নিজে ক্রিশ্চিয়ানের সাথে লড়াই করে তার কাছ থেকে সে বাঁচার চেষ্টা করে। কিন্তু ক্রিশ্চিয়ান এত সহজে তাকে ছাড়বার নয়। সে সমস্ত রুমে ম্যালোরিকে খুঁজতে শুরু করে। ম্যালোরি একটি টেবিলের নিচে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ক্রিশ্চিয়ান তাকে খুঁজে বের করে তাকে মারার চেষ্টা
চেষ্টা করে। তখন ম্যালোরি কৌশলে তাকে আঘাত করে, কিন্তু ক্রিশ্চিয়ান পুনরায় উঠে এবং এইবার বাইরে গিয়ে তাকে খুঁজতে থাকে। হঠাৎ ম্যালোরি পেছন থেকে এসে আক্রমণ করে এবং তাকে বারান্দা থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে তার একটি পা বিয়ার ট্র্যাপে আটকে যায় এবং সে ব্যথায় চিৎকার করতে থাকে। এখন ক্রিশ্চিয়ানও ম্যালোরির মতো বিপদে পড়েছে। এরপর ম্যালোরি সে মেয়েটিকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসে এবং ক্রিশ্চিয়ানকে ছুরি দেখিয়ে বলে, তোমার কি সাহায্যের প্রয়োজন? যেমন তুমি আমাকে ব্লেড দিয়েছিলে, আমি ঠিক তেমনই তোমার ছুরি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এটা দিয়ে নিজের পা নিজে কেটে তারপর বেঁচে দেখাও। এটাই তোমার শেষ উপায়, না হলে তুমি এখান থেকে আর বাঁচতে পারবে না। ক্রিশ্চিয়ান ব্যথায় কাঁপছিল, কিন্তু ম্যালোরি বলে, তোমার যা হয়েছে তা হয়তো হওয়ারই ছিল। হয়তো তোমার কথাগুলো ঠিকই ছিল। আমাদের দেখা হওয়া, তোমাকে আমার গাড়িতে তুলে নেওয়া এবং শেষ পর্যন্ত তোমার এরকম করুণ মৃত্যু সবই ছিল ভাগ্যের অংশ। আমার খুবই দুঃখ হচ্ছে, তোমার ভাগ্যটা আসলেই অনেক খারাপ। এরপর ম্যালোরি ক্রিশ্চিয়ানকে সেখানে রেখে মেয়েটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ক্রিশ্চিয়ানের যে অবস্থা হয়েছে সেটাই কি হওয়া উচিত ছিল, নাকি আরো করুণ অবস্থা হওয়া উচিত ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপুদের বলছি, সুন্দর ছেলেদের কাছ থেকে কিন্তু অনেক দূরে থাকবেন, তারা কিন্তু ক্রিশ্চিয়ানের মতনও হতে পারে। সো বি কেয়ারফুল। এতক্ষণ আমার বকবক শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।